ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাস 10 এর সপ্তম অধ্যায় যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরে, সেই 2 নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আজকে একটা সেট করা হলো, যারা ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা সেই সেটের উত্তরটাও দিয়েছে, তো সেই সেটটা নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা কিছু ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করব এবং সমস্তটাই তোমাদের যাতে উপকারে লাগে আর তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বলো, প্রথম প্রশ্ন, পণ্ডিত উদয় শঙ্কর যুক্ত ছিলেন কার সঙ্গে, কিসের সঙ্গে যুক্ত? অপশন দিচ্ছি, নাট্যশিল্প, চিত্রশিল্প, নৃত্যশিল্প, চলচ্চিত্র শিল্প। নৃত্যশিল্প পরিষ্কার উচ্চারণ হবে। হ্যাঁ, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কত সালে? 1911। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় কত সালে? 1832, 1852, 1872, 1892। 1872। এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, এরপরে বলো যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন কে? অক্ষয় কুমার মিত্র। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল কত তারিখে? 5/1974 খ্রিস্টাব্দে। 1974। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1857 খ্রিস্টাব্দে। যদি বলে বোম্বাই প্রেসিডেন্সি বা বোম্বাই প্রেসিডেন্সিতে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1857 খ্রিস্টাব্দে। 1857, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করেন যে পত্রিকা, তার নাম কি? সর্বশুভ কারায়। পত্রিকা। সিং বোমা বা সূর্য দেবতা নামে বিরসা মুন্ডা পূজিত হতেন বিরসা মুন্ডা। আচ্ছা, সিং বোমা কাদের হচ্ছে সূর্য দেবতার নাম? মুন্ডাদের। মনে থাকে কেন? ওয়াবি কথার অর্থ কি? নবজাগরণ। এখানে কিন্তু প্রশ্ন আছে। আচ্ছা, ওয়াবি কথা অর্থ নবজাগরণ জানলাম। ওয়াবি আন্দোলন শুরু করেন কে? আমি বারবার বছরের প্রথম থেকে বলে আসছি, বলো ওয়াবি আন্দোলন শুরু করেন কে? হাজী শরীয়তুল্লাহ। 3টে পার্ট। ওয়াবি আন্দোলন শুরু করেন কে? সৈয়দ আব্দুল ওয়াহাব। ভারতীয় ওয়াবি আন্দোলন শুরু করেন কে? সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াবি আন্দোলন শুরু করেন কে? মীর নিসার আলী তিতুমির। এই জায়গাটা পরিষ্কার হওয়া উচিত, এখনো সময় আছে। অনেকে কিন্তু এইটারই উল্টোপাল্টা উত্তর দিয়ে আসে। খবরদার, যদি পার্টিকুলার বলে দেয় তাহলে নামগুলো আসবে যে বাংলায় কে, ভারতে কে। যদি না আসে ওয়াবি আন্দোলনের কে সূত্রপাত করেন, তাহলে অবশ্যই সৈয়দ আব্দুল ওয়াহাব। কোথায়? আরবি। কি মূলত এটা কি ধরনের আন্দোলন? ধর্ম সংস্কার আন্দোলন। নেক্সট হচ্ছে নীল কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1860 খ্রিস্টাব্দে। 1860। সন্দেশ পত্রিকা প্রকাশ করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিনের সম্পাদক কে? মহেন্দ্রলাল সরকার। কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন আইএসসিএস থেকে গবেষণা? সিভি রমন। রমন এফেক্ট, তাই তো? কত সালে? 1930 খ্রিস্টাব্দে। 1930 সালে। রবীন্দ্রনাথ নোবেল পান কত সালে? 1913 খ্রিস্টাব্দে। কি লিখে? গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে শুধু কি গান আছে? না, কবিতা এবং গান মিলে গীতাঞ্জলি। মনে রাখতে হবে কিন্তু। তারপরে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল কত সালে? 1950 খ্রিস্টাব্দে। 1950, 1850 না কিন্তু। আচ্ছা, প্রশ্ন হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি কেন হয়েছিল? কেন নেহেরু লিয়াকত চুক্তি হলো 1950? উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য নাম্বার 1 নাকি? হ্যাঁ। এটা 1 নম্বর না দিলে ভালো হবে। কি জন কি? বলো। হিন্দুস্তান হিন্দুদের নিয়ে গড়ে উঠবে। আর জন বিনিময় নাম্বার 1। জন বিনিময়। 2, প্ররোচনা না দিয়া দাঙ্গাতে কোন দেশ প্ররোচনা দেবে না, কারণ আমরা জানি 1946-47 সাল আমাদের কাল বছর বা কাল রাত্রির বছর বলা হয়। প্রচুর মানুষ এই সময় মারা গিয়েছিল, ধর্ষিত হয়েছিল, খুন হয়ে গিয়েছিল, রাহাজানি হয়েছিল, লুটতরাজ চলেছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, নিরাশ্রয় হয়েছিল।
তো দুই দেশের কাছে দাবি করা হয়েছিল যে পাকিস্তানও কোনো দাঙ্গামূলক বা সাম্প্রদায়িক প্ররোচনা দেবে না, যার ফলে দাঙ্গা বাঁধবে, ভারতও দেবে না। নাম্বার 2 হচ্ছে, এক হচ্ছে জনবিনিময়, নাম্বার 2 প্ররোচনা থেকে নিজেদেরকে বিরত রাখবে, আর 3 ও যেটা বললো উদ্বাস্তু সমস্যা এইগুলো চলে আসবে পেছনে, কিন্তু প্রথম কিন্তু ওই দুটো মাথায় রাখতে হবে। অনেকে প্রথম ওটা দেবে, তাদেরকে সঠিক উত্তর দেবে নাম্বার দেবে কিনা জানি না। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। বারাকপুরের সিপাহীদের সূচনা করেন কে? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে। কে বর্ণ পরিচয় রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন আছে তোদের, দেখবি সহায়িকা ইয়েতে আছে সেটে, বর্ণ পরিচয় কি জন্য লেখা হয়েছিল? শিশু শিক্ষার জন্য, গণশিক্ষার জন্য, ভাষার প্রকাশ বা প্রকাশনার দিক থেকে উন্নততর জায়গা নিয়ে যাওয়ার জন্য, বা শিক্ষা বিস্তারের জন্য? কোনটা? না না, গণশিক্ষার জন্য। মনে থাকে জানো, গণশিক্ষার জন্য। নেক্সট হচ্ছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1940 খ্রিস্টাব্দে। বলো, এই 1940 ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা দিক থেকে বলো, যে বলতে পারবে প্রাইজ দেবো। বলো 1940, বলো বলো। মুসলিম লীগের লাহোর কংগ্রেস, এত সময় নিলে হবে না। মুসলিম লীগের লাহোর কংগ্রেস, আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়েছিল এই লাহোর কংগ্রেসে, এই জন্য ব্যাপক গুরুত্ব এটা। 1940 সালে লাহোর কংগ্রেস। আরেকটা আছে লাহোর কংগ্রেস 1929, বলো। পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলেন জওহরলাল নেহরু, রাত 12টার সময় রাভি নদীর তীরে, 1929 সাল। নেক্সট বলো, সোমপ্রকাশ ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা? বেঙ্গল গেজেট কি পত্রিকা? বেঙ্গল গেজেট বা হিকির গেজেট? মাসিক। সাপ্তাহিক। আনন্দবাজার কি ধরনের পত্রিকা? দৈনিক। এই যে পত্রপত্রিকার একটা লিস্ট করে দিলাম, তোরা দেখিস না, কিন্তু এইগুলোর থেকে আসবেই একটা, এটা তোরা জেনে রাখ। সতীদাহ প্রথা রদ হয় কত সালে? 1829 খ্রিস্টাব্দে। কত নং রেগুলেশন দ্বারা? 17 নং রেগুলেশন দ্বারা। 17 নং। কি বলছিস? কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাঁচিতে। রাঁচিতে। এখানে যে অপশন আছে রাঁচিতে দেবো, তাই তো? কিন্তু কোল বিদ্রোহের মূল প্রথম শুরু হয়েছিল কোন জায়গা থেকে? আমাদের প্রথম কোন বিদ্রোহ? সন্ন্যাসী ফকির বিদ্রোহ সময়কাল কত? প্রথম বিদ্রোহ নাম হচ্ছে চুয়ার, মনে রাখবি। চুয়ার বিদ্রোহ সময়কাল কত? 1819। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ সময়কাল কত? 1763 থেকে 1800। প্রথম হচ্ছে চুয়ার, মনে রাখবি, ওটা বিভিন্ন জায়গায় আছে কিন্তু সেটে। চুয়ার বিদ্রোহ, এই চুয়ার বিদ্রোহটা ফার্স্ট কোন জায়গা থেকে গড়ে উঠেছিল? ঢাকা, মনে থাকে জানো, ঢাকা থেকে। চুয়ার বিদ্রোহ কত সালে? চুয়ার বিদ্রোহ কত বললাম? 1819। 1819 সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে আমি ভুল বলেছি, 1763। আমি বলে 1863 হয়েছি। তাহলে প্রথম হচ্ছে সন্ন্যাসী, তারপরে হচ্ছে চুয়ার বিদ্রোহ, তারপরে কি? কোল বিদ্রোহ, তারপরে কি? সাঁওতাল 55 থেকে 56, তারপরে কি? মুন্ডা 1899 থেকে 1900। আমি ওটা ভুল বলেছি। তার মহাবিদ্রোহ 1857। ও প্রশ্ন আছে দেখছিলাম, প্রশ্নটা হচ্ছে 3টে অপশন দিয়ে দেবে, কি 4টে অপশন দেবে, যে এর মধ্যে কোম্পানির শাসনকালে কোন বিদ্রোহটা হচ্ছে। কোম্পানির শাসনকালের মধ্যে, তার মানে 1857 সালের মধ্যে। আর কিছু বিদ্রোহ দেবে 1857 সালের পরে। তোমাকে বেছে নিয়ে, তার মানে কি সময়কাল আমাকে জানতে হচ্ছে। সন্ন্যাসী বিদ্রোহ 1763 থেকে 1800, চুয়ার বিদ্রোহ 1819, কত বললাম? 1819, 1819। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বললাম? কোল বিদ্রোহ 1831, তারপরে কি বললাম? চুয়ার বিদ্রোহ 1831। কোল বিদ্রোহ 1831, তারপরে হচ্ছে চুয়ার বিদ্রোহ, তার আগে 1819 না? 1819 এর পরে 1831 থেকে 32 কোল বিদ্রোহ, তারপরে মুন্ডা বিদ্রোহ, তারপর সাঁওতাল বিদ্রোহ। এরকম বিদ্রোহগুলো নৌ বিদ্রোহ, খিল বিদ্রোহ জানতে হবে, কিন্তু মানে সালটা ওখানে তোমাকে জানতে চাইছে। এরকম একটা দেখছিলাম অপশনে আছে, দিতে পারে। এটা ভেতর থেকে প্রশ্ন, এতটা কঠিন নাও করতে পারে, আবার করতে পারে, বলা যায় না।
তবে জেনে যেতে হবে। আচ্ছা, তাহলে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে। বাংলা ভাষার প্রথম ছাপা বইয়ের নাম কি? গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবারে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে? স্বামী সহজানন্দ। বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ লেখা আরো কিছু বইয়ের নাম বলো। অম্বিকা বলো, অম্বিকা। স্বামী বিবেকানন্দ বর্ণ পরিচয়। না না, ডিমোশন হবে। বলো। বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, রাজ্য, জ্ঞানযোগ, পরিব্রাজক। মনে থাকবে নামগুলো? পরিব্রাজক। গুড। পরিব্রাজক। আচ্ছা, এবার বলো, বাবা রামচন্দ্র নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গা থেকে? যুক্তপ্রদেশ। যুক্তপ্রদেশ। থ্যাংক ইউ। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা ওয়েদার। প্রীতিলতা ওয়েদার। আর বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে বীণা দাস। বীণা দাস। এন্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে? শচীন্দ্র প্রসাদ বসু। শচীন্দ্র প্রসাদ বসু। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন কে? গান্ধীজি। সলিড প্রশ্ন কিন্তু এগুলো। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবাড়ি। মালাবার উপকূল। আর সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন কে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিন কাঠিয়া ব্যবস্থা কোন আন্দোলনের সঙ্গে জড়িত? বিহারের চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে জড়িত। আমি বলিনি তিন কাঠিয়া ব্যবস্থা কাকে বলে, বুঝে উত্তর দিয়ে আসতে হবে কিন্তু। উল গুলান বলতে কি বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বাই। বাংলা ভাষার প্রথম প্রকাশিত পত্রিকার নাম? সমাচার দর্পণ। নাট্যশাস্ত্রের রচয়িতা? ভরতমুনি। আচ্ছা, মিরাতুল আকবর, আমরা বলছি এটা ফার্সি ভাষায়, তাই তো? এই মিরাতুল আকবর এই পত্রিকাটি কে প্রকাশ করেছিল? ইয়েস, রামমোহন রায়। মিরাতুল আকবর আর উল মুহাদ্দিন, মনে থাকে জানো। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং। আচ্ছা, শেষ ভাইসরয়? লর্ড মাউন্টব্যাটেন। রাজা প্রতাপাদিত্য রচনা করেন কে? রামরাম বসু। অলিন্দ যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিল? বিনয় বসু। অলিন্দ যুদ্ধটা কত সালে হয়েছিল? 1930। কাকে মারতে গিয়েছিল ওরা? নিজাম। না, জেনারেল সিমসন। অলিন্দ যুদ্ধ। কুখ্যাত ম্যাজিস্ট্রেট ছিল। ওই যখন ঢাকাতে ছিল, প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করে এসেছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য এই তিনজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ঢাকা, তারা কলকাতায় এসে তাকে একজন মেডিকেল নাশ করলো। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসি সপ্তম অধ্যায়। প্রথম প্রশ্ন, বিংশ শতকে নারী আন্দোলন গড়ে ওঠার পেছনে দুটি কারণ বলো। বিংশ শতকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিংশ শতকে নারীদের নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল তার দুটো কারণ কি? নাম্বার 1, রামমোহন এবং বিদ্যাসাগর বাল্য বিবাহ এর বিরুদ্ধে আন্দোলন করেছিল, ফলে একটা জনমত গড়ে উঠেছিল। আর নাম্বার 2, বাসন্তী দেবী প্রমুখের নেতৃত্বে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। আর কিছু কিছু সমাজ সংস্কারের নাম বলে দিবি। জ্যোতিবা ফুলে, কেশব মেনন, দয়ানন্দ সরস্বতী, তারাও নারী আন্দোলনে নিজেদেরকে কি করেছিল? আত্মনিয়োগ করেছিল, ফলে নারীরা এই বিষয়ে সচেতন হয়েছিল। এই একটা। তাহলে তিনটে কারণ বললি, কিন্তু মাত্র দুটো লিখলেই হয়ে যাবে, অনেকে লিখতে পারবে না। তোরা সুন্দর করে লিখে আসবি। কে কবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল? কে নিয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত? লর্ড কার্জন। কবে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কাকে বলে? এই আন্দোলনের ধারাগুলো কি ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কাকে বলে বলো? বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। বঙ্গভঙ্গের বিরোধিতায় আন্দোলন গড়ে ওঠে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলে। তাহলে লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন গড়েছিল সেটাকে বলছি আমরা বঙ্গভঙ্গ আন্দোলন। এই আন্দোলনে, ওখানে রাখ, এই আন্দোলনে কি বলা হচ্ছে? ধারাগুলো কি কি ছিল? 1 হচ্ছে বলো আন্দোলন বয়কট, 2 স্বদেশী, 3 জাতীয় শিক্ষা। এই ধারাগুলো ছিল। আমরা মূলত দুটো ধারা ধরি, একটা হচ্ছে স্বদেশী আর একটা হচ্ছে বয়কট। আচ্ছা, স্বদেশী মানে কি? বৈরাগের সঙ্গে। স্বদেশী আন্দোলন কাকে বলে? নিজের দেশের। ওইখান থেকে শুরু করবি কেন? 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ করার প্রতিবাদে যে আন্দোলনটি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল স্বদেশী আন্দোলন। এই আন্দোলনে বলা হয়েছিল স্বদেশী দ্রব্য ব্যবহার, বিদেশি দ্রব্য বর্জন করা। শুধুমাত্র বিদেশি বলতেই বিলাতি বা ইংল্যান্ড জাত পণ্যদ্রব্য না, সমগ্র বিদেশি। মনে থাকে জানো?
আর হচ্ছে বয়কট বলতে কি বোঝো? ত্যাগ করা। বিদেশি দ্রব্যে কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার প্রথম বয়কটের কথা বলেছিলেন। উদ্দেশ্য সব বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশি দ্রব্য গ্রহণ করা। বয়কট কথা অর্থ হচ্ছে বর্জন। অগ্নিসংযোগ। আচ্ছা, এবার হচ্ছে এই প্রশ্নগুলো আসে কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কয়েকজন নারীর নাম বলো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কয়েকজন নারীর নাম। যেসব মহিলারা ঝড় তোলেন তারা হলেন সরলা দেবী চৌধুরানী, লীলাবতী মিত্র, তারপরে হেমাঙ্গিনী দাস, নির্মলা সরকার, কুমুদিনী বসু। মজার ব্যাপার জাহিদ, প্রশ্ন আসবে লীলাবতী মিত্র বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িত, আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত না ভাষণ আন্দোলনের সঙ্গে জড়িত? তাহলে আমাদের কিন্তু এগুলো মুখস্থ করে রাখতে হচ্ছে যে সরোজিনী নাইডু তিনি কোন আন্দোলনের সঙ্গে জড়িত, কমলা চট্টোপাধ্যায় তিনি কোন আন্দোলনের সঙ্গে জড়িত, তারপরে ধর্ষণের সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিল কমলা নেহরু তিনি কোন আন্দোলনের সঙ্গে জড়িত, আইন অমান্য। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের কিন্তু জেনে রাখতে হচ্ছে। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গের পূর্বে ভারতে নারী জাগরণের দুটি কারণ। নারীরা কেন জেগে উঠেছিল, তার কারণ কি কি ছিল? যেমন নানা কারণে নারীরা জেগে উঠেছিল। এর মধ্যে তারা সখী সমিতি বলো, সখী সমিতি, লক্ষ্মীর ভান্ডার, প্রতাপাদিত্য উৎসব, তাই তো, ইত্যাদি উৎসবের মধ্য দিয়ে কি করেছিল তারা? নারীদের নারী জাগরণের পথ প্রশস্ত করেছিল। নেক্সট হচ্ছে সরলা দেবী চৌধুরানী স্মরণীয় কেন, এটা বলো, তোর সবাই বলতে পারবা। চুপচাপ বসে থাকতে হবে না, চালিয়ে নাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে সকল নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সরলা দেবী চৌধুরানী। একজন করে বলতে দাও। তিনি তার নিজের বাড়িতেই প্রতাপাদিত্য উৎসব বিরাষ্ট্রম তারপর বলো, এবং তিনি স্বদেশী জিনিসপত্র ব্যবহারের ব্যবহার বাড়ানোর জন্য কি তৈরি করেছিলেন? লক্ষ্মীর ভান্ডার। কত সালে? 1903 সালে। এই তো এইগুলো লিখে হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা উত্তর অলরেডি দিয়েছি, উত্তর দিয়েছি কিন্তু সুস্মিতা বলবি কে কোন পত্রিকায় বয়কটের ডাক দেন? বয়কটের ডাক একটু আগেই বললাম, সঞ্জীবনী পত্রিকায় কৃষ্ণ কুমার মিত্র। রাখি বন্ধন ও অরন্ধন দিবস কি জানো? 2020-তে প্রশ্ন রয়েছে, বলো। রবীন্দ্রনাথ। একজন করে বলো, নালে এটা শুনতে পারবে না, ওরা বুঝতে পারবে না। একজন যে পারবে পরিষ্কার করে বলো, বলো একটু জোরে বলো যাতে আস্তে আসে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বঙ্গের মধ্যে সংযোগ স্থাপনের জন্য রাখি উৎসব চালু করেন। এর ফলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনও অনেকটা সুদৃঢ় হয়। আর হচ্ছে অরন্ধন দিবসও বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নারীরা তাদের ঘরে অরন্ধন দিবস পালন করে। এতে নারীরা কোনো রান্না বান্না করে না ও আন্দোলনের পথে পা নামায়। তাহলে এই যে অরন্ধন, এই কথাটা কে বলেছিল? রামেন্দ্র সুন্দর আহ্বানে বাংলার মহিলারা তারাও এগিয়ে এসেছিল। তারা ওই দিন কোনো রান্নাঘরে হাড়ি চড়েনি, কেউ রান্না বান্না করেনি, বিরত ছিল। ঠিক আছে। আচ্ছা, এবারে বলো রানী স্বদেশী কি? না, রানী বলবে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের স্বদেশী পণ্য ওইখানে রাখলে শুনতে হবে, ওখানে রাখ, ওখানে রাখ, বুঝতে পারছিস না? বলছি ওইখানেই রাখ। হ্যাঁ বল। বইকার ছিল ঐতিহাসিক স্বদেশী আন্দোলন। কি হলো তোর ওইখানে নিয়ে গেলি? বলেছি আমি, ওর কাছে নিয়ে গেলে, ওই যেই কাছে নিয়ে গেলে ওর স্টপ হয়ে গেল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল স্বদেশী আন্দোলনের মূল কথা হচ্ছে স্বদেশী দ্রব্য ব্যবহার করা। এর ফলে কি হবে? বিদেশি দ্রব্য যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত হবে, অন্যদিকে স্বদেশী শিল্পের প্রসার ঘটবে, স্বদেশী অর্থনীতি স্বয়ংবর হবে, বাঙালিরা স্বদেশী ভাবধারায় উদ্বুদ্ধ হবে। এই তো গুটিকত কথা।
মিলন মন্দির কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল বলো আনন্দমোহন বসু বলো। উনি আনন্দমোহন বসু 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর হ্যাঁ। 16 বঙ্গভঙ্গের দিন বলবি আকাশ? পরদিন মিলন বসু মিলন মন্দির প্রতিষ্ঠা করেছিল। আনন্দমোহন বসু মিলন মন্দির এর আরেক নাম কি? ফেডারেশন ফেডারেশন হল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা কি কি ভূমিকা গ্রহণ করেছিল? এক, পুরুষের মতো মিছিল, মিটিং, হরতাল, বয়কট, পিকেটিং। পুরুষের মতো মেয়েরাও মিছিল, মিটিং, হরতাল, বয়কট, পিকেটিং প্রভৃতিতে অংশগ্রহণ করেছিল। নাম্বার 1। 2, একটু আগেই বললি অরঙ্গন, তাতে অংশগ্রহণ করেছে। রাখি বন্ধন উৎসব, তাতে অংশগ্রহণ করেছে। সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি যেগুলো কর্মসূচি ছিল সবকটা কর্মসূচিতেই নারীরা অংশগ্রহণ করেছিল। সে অরন্ধন হতে পারে, সে পিকেটিং হতে পারে, হরতাল হতে পারে, বয়কট হতে পারে, মিছিল হতে পারে, সমস্ত জায়গায়। অসহযোগ আন্দোলনের কর্মসূচি কি ছিল বলো? স্যার এটা এতক্ষণ ধরে বন্ধ আছে। ইতিবাচক আর নেতিবাচক ছিল। শোনা যাচ্ছে তো, কথাগুলো তো যাচ্ছে ওখানটা, ওটা নিয়ে অত তোলপাড় করছে। এমনি অন করে দিচ্ছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান তহবিল গঠন করা হয়েছিল এখানে মনে অন করতে। আর নেতিবাচক কর্মসূচি দুটো কর্মসূচি, এক হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে পরিষ্কার প্রশ্ন বল, পরিষ্কার উত্তর বল। 1 নম্বর ইতিবাচক, 2 নম্বর নেতিবাচক। এবার ইতিবাচকের মধ্যে কি বলা হচ্ছে? দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ। তহবিল গঠন করা হয়েছিল। আচ্ছা। আর নেতিবাচক কর্মসূচি হলো সরকারি খেতাব, খাজনা, আইন ইত্যাদি আচ্ছা, বর্জন আচ্ছা। করা হয়েছিল। বর্জন করা। নেক্সট হচ্ছে অসহযোগ আন্দোলনে নারীরা অংশগ্রহণের বৈশিষ্ট্য লেখো। প্রথম কথা বলো, অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? এতে নারীরা কোন কোন নারীরা অংশগ্রহণ করেছিল সে নারীদের কিছু নাম বলো। বলো। উর্মিলা দেবী, বাসন্তী দেবী, তারপর বলো অনেকের নাম আছে তো, সরোজিনী নাইডু, অমৃত কৌর প্রমুখ। অন্তত 2-3 জনের নাম বলবি তো, অনেকের নাম রয়েছে বইতে। আচ্ছা, এবার হচ্ছে বৈশিষ্ট্য কি? এরা শহর থেকে গ্রাম থেকে বিভিন্ন শহরেও এরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল, তাই তো? এই হচ্ছে বৈশিষ্ট্য। আর পিকেটিং, হরতাল, বয়কট ওই একই শব্দ এখানেও আসবে। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে মেয়েরা যেমন অংশগ্রহণ করেছে, ঠিক অসহযোগ আন্দোলনেও মেয়েরা ঠিক সেই হরতাল, বয়কট, পিকেটিং এখানেও তারা অংশগ্রহণ করেছে। নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করে? কত সালে? 1921 সালে। উদ্দেশ্য কি ছিল? নারীদের স্বাধীনতা সংগ্রামে পথ প্রশস্ত করা, স্বাধীনতা সংগ্রামে নারীদেরকে এগিয়ে আনা। উনি সব থেকে বড় পরিচয় কি ছিল? উনি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভগিনী। আচ্ছা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী সহধর্মিনী, তার নাম কি? বাসন্তী দেবী। তাহলে নিজের স্ত্রী, নিজের ভগিনী এবং নিজে টোটাল পরিবারটাই স্বাধীনতা সংগ্রামে তারা নিজেদেরকে নিয়োজিত করেছে। কংগ্রেসের কোন অধিবেশনে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত হয়েছিল? 1929 সালে লাহোর অধিবেশনে। ডান্ডি অভিযান কি? ওই তো 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গান্ধীজি তার 78 জন সহযোগীকে নিয়ে সবরমতী আশ্রম থেকে 24 দিনে 241 মাইল পায়ে হেঁটে গুজরাটের ডান্ডিতে গিয়ে পৌঁছাবেন। সমুদ্রের জল থেকে লবণ তৈরি সমুদ্র থেকে জল সংগ্রহ করে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করাবেন। এই ঐতিহাসিক ঘটনাটাই ডান্ডি অভিযান নামে খ্যাত। 1930 সাল, মনে থাকে যেন। 24 দিনে 241 মাইল, তাও কি খালি পায়ে হেঁটে, তাই তো? আচ্ছা, আইন অমান্য আন্দোলনের কর্মসূচি কি ছিল? প্রথমে বলো আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? যাই 1930। কর্মসূচি কি ছিল? বলো বলো বলো। আইন ভঙ্গ, কর বর্জন, প্রথম কথা হচ্ছে আইন ভঙ্গ করতে হবে, কর বর্জন করতে হবে, ব্রিটিশ পণ্য বর্জন করতে হবে, স্কুল কলেজ বর্জন করতে হবে, সরকারি খেতাব বর্জন করব, অসহযোগিতা করব এবং নিজের স্বদেশী দ্রব্য ব্যবহার করব। ওই জন্যে এই আইন অমান্য আন্দোলন সালে আমরা দেখব গান্ধীজি হাজার হাজার চরকা নিজে হাতে বিতরণ করেছেন গ্রাম বাংলার প্রতিটি ঘরে গিয়ে। চরকা, সুতো কাটা। দেখবি জাতীয় কংগ্রেসের বা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের আগে মাঝখানে চরকার ছবি ছিল, এখন নেই, এখন তো অশোক চক্র। প্রথম কিন্তু ওই ছবি ছিল, গান্ধীজি চরকা কাটছেন, অনেক জায়গায় তোরা এই ছবিগুলো দেখেছিস। তাহলে এরা
মানে এরাও নেতা, এরাও দেশের গণ্যমান্য ব্যক্তি, আর বর্তমানের নেতা দুটোর মিল পায়নি, কোনো কিছুতেই মিল পায়নি। বর্তমান নেতাদের জীবন লাইফস্টাইল আর আগেকার এই নেতাদের লাইফস্টাইলের প্রচণ্ড অমিল, নীতিগত অমিল, কার্যপদ্ধতিরও অমিল। এখন বললে এটা বিতর্ক হবে, যাক আর বলে লাভ নেই যে স্যার আপনি কি করছেন এসব। আইন অমান্য আন্দোলনে গান্ধীজি লবণকে বেছে নিয়েছিলেন কেন? অনেক জায়গায় প্রশ্নটা আছে, বলো। কারণ লবণ ছিল নিত্য প্রয়োজনীয় সামগ্রী, নাম্বার 1। 2, লবণ হিন্দু মুসলমান সব শ্রেণীর মানুষ গ্রহণ করত। নাম্বার 3, লবণ ছাড়া কোনো রান্না বান্না চলতো না, আর লবণ সমস্ত কাজেই ব্যবহার হয়, কিন্তু লাগে সামান্য। তাহলে এই সামান্য জিনিসের ওপর অসামান্য ট্যাক্স বসিয়ে দিয়েছিল, অতিরিক্ত কর ব্রিটিশ। তাই লবণ যেহেতু সবার ঘরে ঘরে সমাদৃত বা দরকার বা প্রয়োজনীয়, তাই লবণকেই গান্ধীজি বেছে নিয়েছিল। এই হচ্ছে গান্ধীজির নতুনত্ব। এত জিনিস থাকতে কিন্তু লবণকে নেবেন কেন? লবণ সব শ্রেণীর, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ ধনী গরিব উচ্চবিত্ত মধ্যবিত্ত সবারই লাগে, কিন্তু লাগে কতটুকু? খুবই সামান্য। কিন্তু তার উপরে ব্রিটিশরা কী করেছিল? অতিরিক্ত রাজস্ব চাপিয়েছিল, এটা যাতে প্রভাবটা ফেলা যায়। দেখো সামান্য লবণেও আমরা কত টাকা কর দিচ্ছি। নেক্সট দেখো, এটা হচ্ছে 2018 সালে। প্রশ্ন হচ্ছে কে কবে দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠা করে? লীলা নাগরায় 1926 সালে 1926 সালে দীপালি ছাত্র সংঘ প্রতিষ্ঠা করে। কোথায় প্রতিষ্ঠা করেছিল? এটা ঢাকাতে। এটি এর মূল উদ্দেশ্য ছিল, পরবর্তীকালে কলকাতা হয়েছে, মূল উদ্দেশ্য ছিল কি? ছাত্রীদের রাজনৈতিক মঞ্চে নিয়ে আসা, তাদের বীরত্বর কাহিনীগুলো মেয়েদের সামনে উন্মোচিত করা। দেখো এই প্রশ্নটা তোমাদের বইতে আছে। কোন সময় বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হয়? কোন সময়? 1906 সালে বেঙ্গল ন্যাশনাল অ্যান্ড স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়। বঙ্গভঙ্গের 1905 সালের পরের বছর। কত তারিখে? 11ই মার্চ, ঠিক আছে, 14ই আগস্ট 1906 সালে। আচ্ছা, এটা প্রথম অধ্যক্ষ ছিলেন কে? অরবিন্দ ঘোষ। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটাও বইতে আছে, কে কি উদ্দেশ্যে ছাত্রী সংঘ প্রতিষ্ঠা করে? ছাত্রী সংঘ শান্তি ঘোষ আর হচ্ছে সুনীতি চৌধুরী। কত সালে? 1928 সালে। কোথায়? কলকাতায়। উদ্দেশ্য কি ছিল? মহিলাদের ওই বিপ্লবী আদর্শে, মহিলাদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করা, অস্ত্র শিক্ষা দেওয়া, এইগুলো। আচ্ছা, এবার বলো প্রীতিলতা স্মরণীয় কেন? এটা একটু বড় হবে, তার 2 লাইনে হবে না। প্রথম কি লিখবি? সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির অন্যতম সদস্য ছিলেন। হলো, সূর্য সেনের সঙ্গে তিনি বিভিন্ন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যেমন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, যেমন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, যেমন পাহাড়তলির আক্রমণ, তাই তো? অবশেষে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা, এবং সেই ক্লাব আক্রমণ করতে গিয়ে তিনি কি হয়েছিলেন? গুলিবিদ্ধ হন এবং নিজে আত্মহত্যা করেন। তবুও ব্রিটিশ হাতে নিজেকে ধরা দেননি, এই কারণে তিনি স্মরণীয়। পটাশিয়াম সাইনাইড খেয়ে, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলার অগ্নিকন্যা কাকে বলা হয়? কল্পনা দত্তকে বলা হয়। আচ্ছা, বীণা দাস আর বললাম না। আচ্ছা, এবার বলো কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়? তিনি ভারতের বাইরে থেকেও ভারতের জন্য, স্বাধীনতার জন্য তিনি অস্ত্র, অর্থ এবং সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভীষণ বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। ঠিক তেমন ভূমিকা গ্রহণ করেছিল লালা হরদয়াল। 1913 সালে গদর দল গঠন করেছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তাহলে ভারতের বাইরে থেকেও লন্ডনে শ্যামজি কৃষ্ণ বর্মা, সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল, মাদাম ভিকাজি রুস্তমজি কামা, জাপানে আমরা দেখছি রাসবিহারী বসু, মোহন সিং। তাহলে ভারতের বাইরে থেকেও এইসব মহান ব্যক্তিরা তারাও কিন্তু ভারতের জন্য কি করছে? অস্ত্র, অর্থ, সংগঠন, ব্রিটিশ বিরোধী মানসিকতা। তাহলে এরা আমাদের পূজনীয়। এদের সকাল উঠে এদের আগে পুজো করা উচিত, রামমোহন বিদ্যাসাগর এই সমস্ত মানুষকে। অথচ আমরা ইতিহাসটাই জানি না।
কে কবে বাংলায় অনুশীলন সমিতি গঠন করে? দেখো এখানে উল্লেখ করে দিয়েছে, কিন্তু বাংলায় বলেনি কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে 1900 কত সালে? ঢাকাতে কে তৈরি করেছিল? পুলন বিহারী দাস, ঠিক আছে। কিন্তু আমাদের 1908 সালে। আর কলকাতা 1902 প্রমথনাথ মিত্র, ব্যারিস্টার পি মিত্র নামে পরিচিত। কোথায় করেছিল? কলকাতার 108 আপার সার্কুলার রোডে এই অনুশীলন সমিতি। নাম অনুশীলন সমিতি, কিন্তু ভিতরে ভিতরে এটা গুপ্ত বিপ্লবী সমিতি। আরও শুনে রাখ, এই অনুশীলন সমিতির সদস্য ছিলেন ভগিনী নিবেদিতা। তিনি গোপনে বিপ্লবীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতেন। আমরা জানি একটা আধ্যাত্মিক মানুষ, কিন্তু এই মানুষগুলোও কিন্তু এই আয়ারল্যান্ডের মানুষেও কিন্তু ব্রিটিশ বিরোধিতা বা এই ভারতের মুক্তির জন্য নিজেকে কিন্তু সামিল করেছিল। বিরাট ব্যাপার। নেক্সট হচ্ছে যুগান্তর দল কবে কারা গঠন করে? 1906 খ্রিস্টাব্দে বিপ্লবী যুগান্তর দল। আবার কিন্তু যুগান্তর পত্রিকাও ছিল, মনে থাকবে। এটা করেছিল কে? ওই বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, মনে থাকে জানো। বুড়ি বালামের যুদ্ধ সম্বন্ধে কি জানো? বুড়ি বালামের যুদ্ধ বলো। কোন বিপ্লবী বাঘাযতীন নামে পরিচিত? ওই লোকই। এই এখানেও ওই কথা আছে। এই যে মূল ঘটনাটা বলি, শোন, কথা বলিস নে স্বস্তিকা, কথা বলিস নে। 1915 সাল জার্মানির সহায়তায় 3টে জাহাজ আসছিল, 3খানা জাহাজ, হেনরি এস, ম্যাভেরিক, আরেকটা আমার নাম মনে নেই। 3টে জাহাজে করে জাপান অস্ত্র বোঝায় ওই জাহাজ 3টা আসছিল। ব্রিটিশরা এটা জানতে পারলো এবং এই অস্ত্রটা নেওয়ার সংগ্রহ করার দায়িত্ব ছিল এই বাঘাযতীনের। তো বুড়ি বালামের ওই নদীর তীরে এরাও বসেছিল, কিন্তু তার মধ্যে চার্লস ট্রেগার্ট, কুখ্যাত ইংরেজ পুলিশ কমিশনার, ও জানতে পারে এবং মুষ্টিমেয় কয়েকজন এদেরকে ওই বুড়ি বালাম নদীর তীরে জঙ্গলে এদেরকে ঘিরে ফেলে। তাদের সঙ্গে অসম লড়াই হয়, সেই লড়াইয়ে মারা যান বাঘাযতীন। তো উদ্দেশ্য কী ছিল? যে ওই 3টে অস্ত্র বোঝায় জাহাজে অস্ত্র সংগ্রহ করা। এই যে জাহাজগুলো কিন্তু ব্রিটিশরা সবগুলোই বাজেয়াপ্ত করে এবং অস্ত্রগুলো তারাই সংগ্রহ করেছিল। তাহলে এই অস্ত্র কিন্তু বিদেশ থেকে আসছিল 3টে জাহাজে করে। বোঝা গেল কী বলেছি? এই যে যুদ্ধটা, এটাকেই বলা হচ্ছে বুড়ি বালামের যুদ্ধ, যেহেতু বুড়ি বালাম নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। কে করেছিল? বাঘাযতীনের সঙ্গে কুখ্যাত ইংরেজকে ট্রেগার্ট, চার্লস ট্রেগার্ট। যে চার্লস ট্রেগার্ট ও যে বিনয় বাদল দীনেশকে ঘিরে ফেলেছিল সিমসনকে হত্যা করার সময়, সেই ট্রেগার্ট, মনে থাকে জানো। আর কিংসফোর্ডকে মারতে গিয়েছিল কে? এও কুখ্যাত ক্ষুদিরাম বসু। কিংসফোর্ডও যেমন কুখ্যাত, চার্লস ট্রেগার্টও কুখ্যাত পুলিশ কমিশনার, মিস্টার র্যান্ড ও কুখ্যাত। আবার ওই বিনাদাস মারতে গিয়েছিল মাইকেল জ্যাকসন, তাই তো, স্ট্যানলি জ্যাকসন, ওকে মনে থাকে জানো। আচ্ছা, এবারে বলো আলিপুর ষড়যন্ত্র মামলা কি? আলিপুর ষড়যন্ত্র মামলা, ওই যে কুখ্যাত কিংসফোর্ড, এই কুখ্যাত কিংসফোর্ড একে মারতে গিয়েছিল বিহারের মুজফ্ফরপুরে বাংলার 2 বিপ্লবী। কে? ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। অবশেষে কি হলো? লক্ষ্যভ্রষ্ট হলো এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো। আর প্রফুল্ল চাকি কি করলো? আত্মহত্যা করেছিল। গেল। এবারে হচ্ছে গদর পার্টি, ওই বলে দিয়েছি গদর পার্টি। গদর কথার অর্থ কি? বিপ্লব বা বিদ্রোহ। কোথায় গড়ে উঠেছিল? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। কত সালে? 1913 সালে। কার নেতৃত্বে? লালা হরদয়াল। কোমাগাতা মারু ঘটনা কি? কোমাগাতা মারু বলো। এই একটা জাহাজের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোমাগাতা মারুমান নামে একটা জাহাজ ভারতে এসেছিল জাপানে থেকে, ভ্যাঙ্কুভার থেকে আমাদের বজবজে নোঙর করেছে। এখানে গদর দলের কিছু সদস্য ছিল, কিন্তু ইমিগ্রেশন অর্থাৎ আইনের কড়াকড়ি জন্যে, যে ভারতে ল্যান্ড করতে গেলে বা ভারতে আসতে গেলে বিদেশ থেকে যে ইমিগ্রেশন আইন বলা হয়, সে আইনের ত্রুটি থাকার জন্য এদেরকে নামতে দিচ্ছিল না। কিন্তু মূলত তাই নয়, এই জাহাজে গদর বিপ্লবীরা ছিল, তাদেরকে নামতে দিচ্ছিল না। অবশেষে ওই জাহাজের ওরাই
ইংরেজদের বিরুদ্ধে তখন কি করবে, লড়াই করবে, এবং লড়াই করে এরা কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধবে। এই যে ঘটনা, তাতে কিন্তু 22 জন ওই গদরপন্থী নিহত হবে। বোঝা গেল কি বলেছি? একেই বলা হচ্ছে কোমাগাতা মারু ঘটনা, যেহেতু ওই জাহাজে হয়েছিল। তাহলে আসছিল কোথা থেকে বলছিলাম, কোথা থেকে? জাপান থেকে। কোন জায়গায়? কলকাতায় বজবজ বন্দরে নোঙর করেছিল। কাকরি ষড়যন্ত্র মামলা কি বলো? রামপ্রসাদ বিসমল আর কে বলো? আরেকজন রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে 1925 খ্রিস্টাব্দে কাকরি ষড়যন্ত্র। কাকরি একটা জায়গার নাম, তাই তো? কি হবে যেটা? কোথায় কাকরিটা? উত্তরপ্রদেশে। কি হয়েছিল? ট্রেনে ডাকাতি করেছিল। ব্রিটিশদের যে সমস্ত অর্থ এবং অস্ত্রশস্ত্র যাচ্ছিল সেইগুলো এরা ডাকাতি করে নিয়ে নেয় এই বীরেন্দ্রনাথ রামপ্রসাদ বিসমল নেতৃত্বে 1925 সালে। তাই এটাকে নাম হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলা। তাহলে মূলত ওদের বিরুদ্ধে যে মামলাটা রুজু হয়, ট্রেন ডাকাতি করবে ওরা। তাহলে বিপ্লবীরা ট্রেন অবধি ডাকাতি করেছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছে তো সূর্য সেনের নেতৃত্বে। এ তো ট্রেন ডাকাতি মামুলি ব্যাপার। চট্টগ্রামে একটা অস্ত্রাগার সে তো লুণ্ঠন করে ফেলে দিয়েছে, রেল লাইন তুলে উপরে ফেলে দিয়ে টেলিগ্রাফের তার কেটে, যাতে তাড়াতাড়ি ব্রিটিশরা ওখানে আসতে না পারে। ভগৎ সিং স্মরণীয় কেন বলো? ভগৎ সিং দুটো কারণে স্মরণীয়। এক, কেন্দ্রীয় আইন সময় বোমা ফেলে বিপ্লবী ইশতেহার ছড়িয়ে দিয়েছিল। আর লালা লাজপত রায়কে মেরেছিল লাঠি দিয়ে, যার ফলে লালা লাজপত রায় মারা যায়। স্যান্ডার্স তাকে গুলি করে হত্যা করেছিল। আর সহযোগী, হ্যাঁ সামনাসামনি। আর সহযোগী ছিল কে? ক্ষুদিরাম ভগৎ সিংয়ের সহযোগী আর কে কে ছিল? সুখদেব রাজগুরু, তাই তো? সুখদেব আর রাজগুরু, তাই তো? এরা কত সালে ওদের ফাঁসি হয়? 1931 সালে 23শে মার্চ। কোথায়? লাহোরে জেলে। আচ্ছা, বিবি দল গঠন করেছিল কে? সুভাষচন্দ্র বসু। কত সালে? 1928 সালে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল। আচ্ছা, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 জন সদস্যের নাম বলো? বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। আমরা একটু আগে দিয়েছি প্রশ্নে যে কার নেতৃত্বে রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল? বিনয় বসু। আচ্ছা, এটা 2017 এসেছে। রশিদ আলী দিবস কেন পালিত হয়? 1946 সালে 12ই ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। কেন? রশিদ আলী ছিল আজাদিন ফৌজের বীর ক্যাপ্টেন। তার যখন দিল্লির লালকেল্লায় প্রকাশ্যে বিচারের আদেশ হয়ে যায়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কলকাতা সহ সারা ভারতবর্ষে রশিদ আলী দিবস পালিত হয়। কত সাল? 1946-এ 12ই ফেব্রুয়ারি। 2019-এ এসেছে, 2017-এ এসেছে, 2024 আসবে না, কোনো গ্যারান্টি নেই। দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয় বলো? আবার বলছি, উত্তরটা সঠিকভাবে জেনে নাও। সমাজে 4টে বর্ণ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর বাইরে যে শ্রেণীগুলো ছিল তারা দলিত। তারা কারা? চণ্ডাল, তারা ব্যাদ, তারা পুনিত, তারা নিষাদ। জীবন মুখোপাধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠাতে আছে। এবারে আছে মুচি, মেথর, ডোম, কাহার, প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। এদের ইতিহাস লেখা হতো না বা বলা হতো না। এদের মধ্যে থেকে যারা হিন্দুদের মধ্যে নমশূদ্র, মাহার, জিহবা, বাল্মীকি, এই সম্প্রদায়কে আমরা বলছি দলিত। বোঝা গেল কি বলেছি? কারা তাহলে? বাংলায় নমশূদ্র, দিল্লিতে বাল্মীকি, কেরালার নাদার, কেরালার জিহবা, তামিলনাড়ুর নাদার, মহারাষ্ট্রে মাহার। এই যে সম্প্রদায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, এদেরকে আমরা বলছি দলিত। এদের সামাজিক সম্মান ছিল না। সামাজিক অনুষ্ঠান, বিবাহ, তোমার বাড়িতে যদি উচ্চ শ্রেণীর বাড়িতে বিবাহ হয়, তোমাকে নিমন্ত্রণ করবে না, ছুতে পর্যন্ত ছুঁবে না, তোমার আসতেই দেবে না। ওদের স্কুল, ওদের কলেজ, সরি ওদের রাস্তা, ওদের জলাশয় সব আলাদা আলাদা। কোনো সম্মান ছিল না। আজকে আমরা তো খুব সুন্দরভাবে বসে আছি। এই জায়গাটা আসতে কয়েক বছর লেগেছে। এই জায়গাটা আসতে নিয়ে এসেছে কে? শিক্ষা। নেক্সট হচ্ছে প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। উদ্দেশ্য বিপ্লবী আন্দোলনকে স্তব্ধ করবার জন্য, সাম্প্রদায়িক বিভেদ করবার জন্য।
বোঝা গেল কি বলেছি? নেক্সট হচ্ছে বইতে আছে ভাইকম সত্যাগ্রহ কাকে বলে? দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক নারায়ণ গুরু, শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ শুরু করেছিল। উদ্দেশ্য কী ছিল? ওই যে হিন্দু উচ্চমানের মন্দিরের পাশে রাস্তা ব্যবহার করা যাবে না, হিন্দু মন্দিরে ঢোকা যাবে না, এর বিরুদ্ধেই আন্দোলন করেছিল। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া ডিপ্রেসড কংগ্রেস কে প্রতিষ্ঠা করে? বি.আর. আম্বেদকর। কত সালে? 1930 সালে। তপশিলি সম্প্রদায় ফেডারেশন, সারা ভারত তপশিলি সম্প্রদায় ফেডারেশন গড়ে ওঠে কার নেতৃত্বে? বলো। 1942 সালে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1932 সালে। বলো। বি.আর. আম্বেদকর আর গান্ধীজির মধ্যে সিদ্ধান্ত হয়েছিল হিন্দুদের, উচ্চমান হিন্দুদের সঙ্গে নিম্নমানের হিন্দুরা যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে ওদের জন্য আলাদা আসন সংখ্যা দ্বিগুণ করতে হয়। নেক্সট হচ্ছে বইতে আছে, দেখো বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কি? বঙ্গলক্ষ্মীর ব্রতকথা একটি গ্রন্থর নাম। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা এটি একটা গ্রন্থ, প্রথম লাইন। তারপর কি লিখবো? এটি লিখেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপর বলো কি লেখা আছে? বঙ্গভঙ্গ বিরোধী আইন আন্দোলনের সময় স্বদেশী আন্দোলনকে জোরদার করবার জন্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই ব্রতকথার মধ্য দিয়ে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য বা তাদের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করবার জন্য তিনি এই বইটা লিখেছিলেন। তার ফলে তারা কি করবে? স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন প্রভৃতি আন্দোলনের মধ্যে নিজেদেরকে সামিল করবে। নেক্সট হচ্ছে দলিত কথার ব্যুৎপত্তিগত অর্থ কি? কাদের অবর্ণ বলা হয়? দেখো এটা বইতে আছে। মারাঠা সাহিত্য থেকে দলিত শব্দটি এসেছে, তাই তো? আচ্ছা, গীত হচ্ছে এর ব্যুৎপত্তিগত অর্থ কি? দলন থেকে দলিত। দলন মানে কি? আমরা কাদেরকে দলন করি? যারা কমজোরি, অসহায় ব্যক্তি, তাদেরকে তো। তাহলে এখানে অসহায় কমজোরি কারা, কোন শ্রেণী ছিল? নিম্নমানের মানুষ। আচ্ছা, আর এদেরকে দমিয়ে রাখা, এরা কারা? মুচি, মেথর, চণ্ডাল, নমশূদ্র এরা। তারপরে দেখো বইতে আছে বাংলায় সর্বপ্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে? হ্যাঁ, রংপুরে, বাংলাদেশের রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কত সালে? 1905 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর। আচ্ছা, এরপরে বইতে যে দুটো তিনটে প্রশ্ন আছে আমরা করে শেষ করব। তিনটে প্রশ্ন। কে ছাত্রদের স্বদেশী আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক বলেছেন? কে বলেছেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে রাষ্ট্রগুরু বলা হয়। আচ্ছা, কেন বলেছেন? কারণ হচ্ছে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের প্রধান মুখ ছিল ছাত্র সমাজ, সমস্ত আন্দোলনগুলো পরিচালিত করছে ছাত্র সমাজ। তাই আন্দোলনটাকে স্তব্ধ করবার জন্য ব্রিটিশ সরকার অনেক নীতি বা কাল্লাল সার্কুলার জারি করলেও তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। এই কারণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদেরকে বলেছে স্বনিয়োজিত প্রচারক। আচ্ছা, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত? 2018 সালে এসে প্রশ্নটা। অ্যান্টি সার্কুলার সোসাইটি, বলো কে পারবে? তোমাদের মধ্যে থেকে উত্তরটা দাও। আমি অনেক উত্তর দিচ্ছি, তোমরাও পাচ্ছ, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, বিভিন্ন সার্কুলার জারি করে 1905 সালে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনকে স্তব্ধ করবার একটা উদ্যোগ নেয় ব্রিটিশ। তারই পরিপ্রেক্ষিতে কত সালে সচিন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে কত সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে? কেন তোরা বলতে পারছিস না? 1905 সালে 4ই নভেম্বর, তাই তো? উদ্দেশ্য কী ছিল? স্বদেশী ভাবধারা প্রচার করা, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করা, এই উদ্দেশ্য। লাস্ট কোশ্চেন, ননিবালা দেবী স্মরণীয় কেন? 2020 সালে বইটি প্রশ্ন এসেছে। ননিবালা দেবী ওই যে হাওড়ার বিপ্লবীদের পিসিমা বলা হয়, ননিবালা দেবী। হ্যাঁ, তিনি কি কাজে, কি জন্য বিখ্যাত বলো? আমি তো একটা লাইন বলে দিলাম, বলো এবার বলো। এক নম্বর হচ্ছে বিপ্লবীদের নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। কখনো বিপ্লবীদের মা হয়েছেন, কখনো বিপ্লবীদের পিসিমা হয়েছেন, কখনো বিপ্লবীদের মাসি হয়েছেন হয়ে তিনি। এবং শুধু তাই নয়, তিনি বিধবা হয়েও সিঁদুর পরতেও কুণ্ঠিত বোধ করেননি ভারত মাতার মুক্তির জন্য, বিপ্লবীদের আশ্রয় দানের জন্য। সম্ভব, এটাও সম্ভব। আমরা দেখছি ইতিহাসের কথা জল জল, এটা তো আর মিথ্যে নয়। ঠিক আছে? আচ্ছা, আর তাকে পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং এটা জেনে রাখ, প্রথম মহিলা রাজবন্দী কিন্তু 1918 সালে 3 নং আইন অনুযায়ী ভারতের প্রথম মহিলা
কি বললাম? রাজবন্দী, প্রথম মহিলা রাজবন্দী এই হচ্ছে ননিবালা দেবী। তাহলে আজকে আমরা সপ্তম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপর দিন নেক্সট দিন 8 নম্বর অধ্যায়টা আমরা করব। ঠিক আছে?